ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে তোমরা দত্তপুকুরের 3টি হন্টেড বাড়ির ঘটনা শুনতে চলেছ। আজকের এই পডকাস্ট একদম বলতে পারো হন্টেড বাড়িকে কেন্দ্র করে হন্টেড বাড়ি স্পেশাল হতে চলেছে, বিশেষ করে দত্তপুকুরের হন্টেড বাড়ি। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে বলবো, তোমরা দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। আর হ্যাঁ, ভূতের রাজ্যে পাড়ি দেওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরাও যদি পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি আজকের পডকাস্ট। হ্যালো মৌসুমী দি। হ্যাঁ বলো ভাই অমিত। কেমন আছো? হ্যাঁ এই তো চলে যাচ্ছে, তুমি কেমন আছো বলো? এই তো আমার আর কি, আমারও চলে যাচ্ছে। বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে? বৃষ্টি নেই গো, অনেক কদিন হলো নেই। আমাদের এখানে হচ্ছে, একটু তাই ঠান্ডা আছে। না না, এখানে খুবই গরম। ও যাই হোক, আমাদের আজকে মেইন টপিক যেটা ভৌতিক বাড়িতে কিছু ঘটনা ঘটেছিল, যেগুলো আমি শুনেছিলাম কিছুটা, এবং তুমি আমাকে বলেওছিলে। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে আমি যে দত্তপুকুরে আমি জবের থেকে এসছি আর অনেকগুলো বেশ বাড়িতে থেকেছি, তখন আমার সাথে অনেকগুলোই মানে ভৌতিক এক্সপিরিয়েন্স ঘটেছে। আমার সাথে বলতে গেলে আমাদের ফ্যামিলির সাথে। হ্যাঁ, তো সেইগুলোই আমি বলতে চাই আর কি তোমাকে। এখন সেইগুলো আমি তোমার কাছে কিছুটা করে শেয়ার করেছিলাম, সেইগুলো আমি তাহলে তোমাকে এখন বলছি। হ্যাঁ ওকে। ধরো আমি দত্তপুকুরে এসেছি, তখন আমার কলেজে পুরোটা কমপ্লিট করা হয়নি, কলেজটা ইনকমপ্লিট রয়ে গেছিল। আর তখন আমার মা CMRI হসপিটালে চাকরি করছে। আমি দত্তপুকুরে এসেছিলাম ধরো 2010 সালের লাস্টের দিকে। তখন আমরা তো দত্তপুকুরে কোনো কিছুই চিনতাম না, একজন বাড়ি ঠিক করে দিয়েছিল। তো বাড়ি ঠিক করে দিয়েছিল দত্তপুকুর স্টেশন থেকে এসে এখানে 10 মিনিট মতন আসতে হয়। সে তো জায়গাটা ছিল শিবালয়। আমি বলে দিই জায়গাটা, লোকেশনটা হলো কবরখোলা জায়গাটা। তো এইরকম নাম ছিল। তো যেই বাড়িটা নেওয়া হয়েছিল সেই বাড়িটার ধরো দোতলা বাড়ি, আমাদের বাড়িওয়ালা যে কাকু কাকিমা ছিলেন ওনাদের দোতলা বাড়ি, দোতলার উপরেও একটা জেঠিমা ভাড়ায় থাকতো। আর আমরা থাকতাম হলো বাড়িটার ধরো একদম পেছন দিকে, মানে ওদের যে ভেতরের দিকে ওদের যে উঠোন ছিল ইয়ার টাইপের ছিল, ওইখানটায় ওরা নাকি ফার্স্ট টাইম ওই ঘরটা ঘর আর একটা রান্নাঘর ছিল, ছাদের বাড়ি, তো সেইটাই আমরা থাকতাম। আর তারপরে ওই উঠোনের মধ্যে দিয়ে ধরো কলপার ছিল, তারপরে ওদের তেজপাতা গাছ, মানে গাছপালায় ঘেরা ছিল বাড়িটা। আর তারপরেও যে ওদের এই আমাদের ওই বাড়ি, ওদের বাড়িটা আর আমাদের যে বাড়িটা রয়েছে ওইখানটা ছেড়েও ওদের ওই দিকটাতেও আরো একটা, মানে ওই ধরো ওদের ভেতরের দিকটা বাগান ছিল। মানে বাগানের মধ্যে মানে পুকুরও ছিল, মানে বাগানটা ধরো মোটামুটি 2 বিঘে এরিয়া নিয়ে হবে। আর বাগানের ওই একদম শেষের ওই দিকটা, বাগানের একদম লাস্টের দিকে মানে লোকের ধানি জমি বা মাঠ এইরকম বলতে পারো, এইরকম ছিল। সেইখানটায় যখন বাগানটা যখন স্টার্ট হচ্ছে ওই দিকটাতে একজনদের ঘর ছিল, মানে তাদেরও পাকা ঘর করে দেওয়া ছিল, 2টো রুম ছিল, কল পায়খানা বাথরুম এরকম ছিল, কিন্তু তাদেরটা অ্যাসবেস্টারের ঘর ছিল। আর আমরা তো ওই সামনের দিকে ওদের বাড়ির ওদের উঠোনের দিকের ঘরটায় আমরা থাকতাম, ওদের ভেতরের দিকে। তো যাই হোক, প্রথমে ভাড়া নেওয়া হয়েছে। তো আমরা রাতের বেলাতে ধরো লাইটটা জ্বালিয়ে রাখছি, আমরা দেখতাম যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 4টের দিকে বাজলে তখন দেখতাম কি যে ওরা ওদের ভেতরের দিকে জানলাগুলো সমস্ত বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারতাম না যে কেন এরকম বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, হয়তো মশা টশা ঢুকছে, এরকম বন্ধ করে দিচ্ছে।
তারপরে ধরো যখন লোডশেডিং হতো কখনো, হয়তো আমাদের এখানে তখন খুব বৃষ্টিপাত হলে, আর আমাদের এদিকে সেমি টাউন বলে যদি লোডশেডিং হতো তাহলে তো কারেন্ট অনেকক্ষণ ধরে থাকতো না। আর তখন একটা বীভৎস পরিস্থিতি হতো, মানে ভীষণ অন্ধকারের মধ্যে মানে ভয়ে ভয়ে লাগতো এইরকম। মানে সবচেয়ে কিন্তু মানে ক্রিপি যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল আমি বলি, যে আমার মা যেহেতু মানে নার্সিং এর ডিউটিতে ছিল, সিএমআরআই হসপিটালে চাকরি করতো, তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপরে ধরো ফিরত আসতে আসতে রাত 10টা এরকম বেজে যেত। এইরকম রাত 10টার দিকে যখন ফিরত আসতো তখন মা রাতের বেলা এসে হয়তো রুটি টুটি করছে, বা হয়তো কোনোদিনও মাছ ভেজে আমি রেখেছি, দিনের বেলায় মাছ রেখে দিয়েছি, ভেজে রেখেছি, হয়তো মাছের ঝোলও করছে, এইরকম করছে। আর আমি বলে রাখি, আমাদের যে বাড়িটা যেটা ছিল ওইটা পুরো ঘেরা ছিল, মানে বাড়িটা অনেক বড় হলে কি হবে, ওদের পুরো পাঁচিল দিয়ে পুরো ঘেরা ছিল, বাগানের দিকও কি সমস্ত দিকটা পুরো পাঁচিলটা দিয়ে ঘেরা। তা এইরকম রান্নাঘরের দিকে, আমাদের রান্নাঘরের দিকে একটা তেজপাতা গাছ ছিল এরকম। তা আমার মা একদিন কি করছে, আর ওই দিনে আমার মামা দাদু যিনি বলি উনি একটু মানে অফিসের থেকে একদিন এইরকম একটু দেরি করে এসছে, মানে আমাদের এখানে থাকে না, কিন্তু হঠাৎ করে একদিন এসছে। আমার মাও তখন, আর তখন আমার আর কি বিয়েও হয়নি তখন, তাহলে সেই 11 বছর আগের ঘটনা বলছি, তখনকার সময়। তো হঠাৎ করে তখন মা তখন রান্না বান্না করছে, ইয়ে করছে, আর খাওয়া দাওয়া হতে একটু মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছে, একটু দেরি হয়েছে, একটু রাত্রিবেলাটা একটু দেরি হয়েছে, খাওয়া দাওয়া করতেই 1টা মতন এরকম বেজে গেছে। তখন তখন তারপরে হাতটা ওই যেহেতু আমাদের ওখানটা দিয়ে উঠান ছিল, উঠানের মধ্যে কলপাড় ছিল, আর আমাদের বাথরুম ওয়াশরুমটাও ওখানটায় ছিল, ওই জন্য হাতটা ধুয়ে আসছিল, তখন আমার দাদুই হাতটা ধুয়ে আসছে। তা হঠাৎ করে দেখছে যে একটা ছেলে, একটা দেখছে যে একটা লাল জামা পরা একটা ছেলে, ছেলেটার কিন্তু নিচের দিকটা দেখতে পাচ্ছে না, কোনো কিছু না, মানে উপরের দিক থেকে জামা পরা, আর মুখটা অত ভালো করে পাচ্ছে না ছেলে। এবারে দাদু মনে করেছে যে আমাদের আমরা যে ভাড়া থাকি, তাছাড়া আমাদের ওই পাশে যে বাগানটা যেখানে প্রথম আরম্ভ হচ্ছে, ওইখানে যে একটা মেয়েরা ভাড়া থাকতো, তার হাজবেন্ডকে নিয়ে, আর তার দেওর থাকতো, ওরা ওখানে কাজ বাজ করতো, ওদের কিছু একটা বিজনেস ছিল, বা সেই কাজ করতো। তো মনে করেছে যে ওর দেওর হয়তো এসছে, ওদের হয়তো দেখছে। তা বলছে যে আমাদের ঘরে এসে বলছে ওদের ঘরে ওর দেওর মনে হয় এখানে কাজ বাজ করছে, মানে হয়তো ওদিকে যাচ্ছে। তখন বলছে, হঠাৎ করে বলছি কোথায়, ওরা তো ঘুমিয়ে গেছে এতক্ষণে, আর এখন কটা বাজে? তখন দাদু মনে পড়লো, আরে এখন তো রাত 1টা 2টো, আর আমি কি দেখলাম, আমি যে ছেলেটাকে দেখলাম তার তো নিচের দিকের পোর্শন তো আমি কিছু দেখতেই পেলাম না, বডি খালি উপরে শার্টটা দেখতে পেলাম, আর মুখটাও তেমন ভালো করে দেখতে পেলাম না। আর এটা কি হলো, রান্নাঘরের এই দিকটায় তো পুরো দেয়াল, পেছন পুরো বাউন্ডারি ঘেরা, শেষ, এদিকে সে কোথায় যাবে? সেটা মিলিয়ে গেল হঠাৎ করে। তা তখন তো মানে আমাদের মানে গায়ে কাটা দিয়ে উঠেছে, যে কি দেখছো এসব, কি বলছো, কি হয়েছে? তো বলছে যে এইরম এইরম দেখলাম। সেই দিনকারে তো ভয় লেগেছে, রাতের বেলা তো ঘুমিয়েছি, যাই হোক। তারপরে তারপরে তো চলে গেছে, যাই হোক। আমরা যে বাড়িতে ভাড়ায় ছিলাম, কাকু কাকিমাকে আমরা এসব কিছু জিজ্ঞেস করিনি কোনো কিছু। এবারে আরেক দিন আমার মা কি করেছে, রাত্রের বেলায় এসে রুটি তরকারি করছে। এইরকম অনেক দিন মা বলে যে, মানে যেহেতু ডিউটি করে 8টার থেকে 8টা, আর একটু টায়ার্ড থাকে আমার মা, আর রাতের বেলা ধরো রুটি করছে, হয়তো তার মানে যেহেতু সে ডিউটি করে এসছে, হয়তো সে রান্না বান্না করছে, কাজ করছে, এরকম হয় না যে মানুষের একটু চোখ লেগে যায়, রুটি করতে 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 বেলে রেখেছে, আর ওখানে কোনো কুকুর টুকুর কিচ্ছু তখন ছিল না, যে না এরকম হবে যে কোনো কিছুতে সমস্যা করেছে। আর দরজা দেয়া বন্ধ করে মা করছে, এই দিকের ঘরের দরজাটা আমি বন্ধ করছি, তো কোনো বারান্দা ছিল না, একটা বেডরুম এরকম দরজা বন্ধ করা, আবার সেটার থেকে বেরিয়ে আবার পাশে কিচেন রুমটা যেতে হবে, সেটারও দরজা বন্ধ করে মা করছে, জানলাটা খুলে করছে। তা আমার মার একটু চোখ লেগে এসছে, এই চোখটা খুলেছে। এইরকম হয় না যে মানুষের হয়তো যে কটা রুটি লাগবে, তার কি 10টা লাগবে কি 12টা লাগবে, এইরকম অনুযায়ী আটা মেখে সে গুনে বেলে করছে। তো আমার মা এরম দেখতো কি, এরম 2-3 দিন মাঝে মধ্যে এরম 2টো 3টে করে রুটি নেই। আমার মা তো আর খেয়ে নিচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে, সেটা তো হতে পারে না।
তা এইরকম বলছে, আমি মাকে বলছি কি বলছো তুমি এরকম, বলছে যে না এরকম রুটি আমি বেলে রেখেছি, এরকম রুটি করতে নিয়েছি, কিন্তু আমার এরকম রুটি হারিয়ে যাচ্ছে বারবার, মানে রুটি আর পাচ্ছি না এরকম। দরজা বন্ধ করা, রান্নাঘরের দরজাটা বন্ধ করা, শুধু জানলার দিকটা খোলা রয়েছে। মানে আমি বুঝতে পারছি যে কিছু একটা, মানে ডাল মে কুচ কালা है, কিছু একটা সমস্যা হয়েছে, নাহলে এইরকম হয়তো। আবার কি বলে না যে কোন রকম পোড়া জিনিস, মানে পিঠে টিঠে বা রুটি এই সমস্ত রাত্রিবেলার দিকে সেকলে বা করলে কিছুতে নিয়ে যায়, উল্টো পাল্টা এরকম ভাবে নিয়ে যায় যদি কোনো ঘোষ বা স্পিরিট থাকে। তা আমি বুঝতে পেরেছি যে এইরকমই কিছু একটা হয়েছে। তো যাই হোক, এইরকম বোঝার পরে তারপরে পরে 2-4 দিন পরে আমার কাকুকে জিজ্ঞেস করলাম, যে বাড়িতে আমরা কাকু কাকিমা ভাড়ায় আছি, কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু এইরকম আমাদের সাথে এইরকম এইরকম ঘটনা ঘটছে, তো এটা কি হচ্ছে আমাদের সাথে, আপনি বলবেন? বলছে যে এই জায়গাটার নাম কি বলতে, বলছে কেন কবর খোলা। বলছে যে জানিস তো, তা আমাদের এইখানটা তো পুরো মুসলিম এরিয়া ছিল, আর এইখানটা পুরো কবর দেয়া থাকতো মুসলিমদের। তো তারপরে আমাদের বাপ ঠাকুরদার আমলে তখন ওইসব জায়গা সব বিক্রি হয়ে গেছে হিন্দুদের কাছে, তারা কিনে নিয়ে তখন বাড়ি ঘর দুয়ার করেছে। এই জন্য দেখিস তো যে আমরা সন্ধেবেলা হলে এইদিকে জানলাগুলো বন্ধ করে রাখি, তো এই সমস্ত একটুখানি সমস্যা হয়। আর আবার বলছে ওই কাকু বলছে কি যে আমাদেরকে যে ইয়ার্কি করে বলছে যে জানিস এইখানে আমাদের এই যে বাগান রয়েছে, এই বাগানের রাতের বেলায় যদি কেউ সন্ধ্যে 6টার পরে কেউ যদি বাগানটা যদি 2 বিঘের এই বাগানটা যদি কেউ যদি চক্কর লাগিয়ে ঘুরে যদি তো কোনো গাছ, মানে ঘুরে যদি কেউ আসতে পারে, তাহলে তাকে 500 টাকা দেবো, পুরস্কৃত করবো। বলছে যে কেউ সাহস করবে না যে এই সন্ধ্যের পরে এই বাগানের মধ্যে গিয়ে কেউ ঘুরে আসার কেউ সাহস করবে না এইরকম। মানে তখন বোঝা গেল যে এই বাগানের মধ্যে ভয়ঙ্কর ব্যাপারই আছে। মানে সন্ধ্যের পরে ওই ওই এই এই যতদূর পর্যন্ত আমাদের পেছনে এই এই উঠান পর্যন্ত আলো, বা ওই যে ঘরটা পর্যন্ত আলো, পাশে আর একটা মেয়ে পরকে নিয়ে ভাড়া থাকে, ওই পর্যন্ত আলো, ওই পর্যন্ত লোকে যাবে, ওর পরে আর কেউ আর ঢোকার আর সাহস করে না, মানে দিনের বেলা ছাড়া কেউ আর ঢোকার সাহস করবে না। আর আমরাও দেখতাম, মানে বাগানটা সাংঘাতিক, একদম অন্ধকার হয়ে থাকতো, মানে দেখলেই মানে ভয় লাগবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে এইরকম ধরনের। তো তখন আরেকটা কথা বললো যে যে তোরা তো এই ঘরটায় তো ভাড়া আছিস এখন, কিন্তু অনেক বছর আগে একটা ফ্যামিলিকে এই বাড়িটা, মানে তোরা যে ঘরটায় ভাড়া আছিস, মানে আমরা যে ঘরটায় ভাড়া আছি, ওই ঘরটা ভাড়া দিয়েছিল। ওই ফ্যামিলিতে ছিল যে একটা হাজবেন্ড ওয়াইফ ছিল, আর তার ননদ ছিল, আর মানে আর তার শাশুড়ি মা ছিল, আর হাজবেন্ড ওয়াইফের মানে ছেলে মেয়ে এরকম ছিল। তা বলছে যে এইখানে একটা আম গাছ ছিল, এই আম গাছের এখান থেকে ওই মেয়েটাকে, মানে ওদের ওখানে ওইরকম বলে যে জিনে ধরেছিল মেয়েটাকে, ওই ওর মানে যে হাজবেন্ড ওয়াইফ ছিল, মানে ওর ওই ওই বৌদিটার ওই ননদটাকে ধরেছিল, জিনেতে ধরেছিল। তা ওকে মানে মানে ওকে আর বিয়ে দিতে পারেনি, ও মানে জিনে মানে ওর সাথে মানে থাকে, ওকে আর বিয়ে দিতে পারেনি, ওকে আর খুঁজেও পাওয়া যেত না। ওকে অনেক সময় মানে 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত মেয়েটা গায়েব থাকতো, হঠাৎ করে কখনো কোথার থেকেও চলে আসতো, মানে সে পুরো পাগল মতন হয়ে গেছিল একদম। তাকে তো আর খুঁজে পাওয়া যেত না, মানে জিনেতে মানে রেখে দিত তাকে কাছে, আবার কখনো কখনো সে ওই বাড়িতে ফেরত আসতো। তো এইরকম, হ্যাঁ এইরকম হয়েছিল। এইরকম হওয়ার পরে, হ্যাঁ এটা সত্যি, এটা হয়েছে, আমরা তাদের সাথে কথাও বলেছি। এমনকি মানে আমি যে বলছি যে বাড়িতে আমরা ভাড়ায় ছিলাম, ও কাকুর বাড়ির যে পিছনে যে বাগান, ওই বাগানের পিছনে যে মাঠের জায়গা, ওই মাঠের জায়গা ওখানে চাষবাস, ওই মাঠের জায়গা যেখানে বিক্রি হয়েছে, ওই জায়গাটা ওরা মানে 2-3 কাঠা এরম জায়গা ওইদিকে পেছন দিকে কিনে নিয়ে ওরা ঘর করে থাকছে, এবং ওদের মেয়েকে পায়নি এখনো। মানে মাঝে মধ্যে ওর মেয়েকে পায়, আবার ওর মেয়ে 6 মাস 1 বছর এরকম গায়েব হয়ে যায়, মানে মেয়ে থাকা আর না থাকা সমান। তো বলে যে ওর নাকি জিনের সাথে ঘর সংসার করে, মানে মানে পাগল মতন হয়ে, মানে পাগলে হয়ে গেছে, মানে তাকে পাওয়া যায় না, মানে কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না, সেটা কি আর পাওয়া যাওয়ার সামিল হলো? তো
তো সেই রকম তারপরে ওরা এই বাড়িটা ওরা তখন ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দিয়েও কোনো নিষ্পত্তি কিছু হয়নি। সেই তার মেয়েকে আর সে বিয়ে দিতেও পারেনি, আর তার মেয়েকে পাওয়া যায় না। মানে কখনো সে থাকে হয়তো 2-4 দিন 1 মাস হয়তো থাকলো, তারপরে হয়তো 6 মাস তাকে আর বাড়িতে আর দেখা গেল না। এইরকম ব্যাপার, আচ্ছা, মানে সাংঘাতিক ব্যাপার এটা। এরকম খোঁজাখুঁজি করেনি, ঠিক করার চেষ্টা করেনি? হ্যাঁ, খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করলে তখন পায় না। ও যখন নিজের মন থেকে ও যদি আসে তখন পায়। আবার তারপরে যদি মনে হয় যে ও 10 দিন বা 1 মাস এরকম থাকবে, তখনও থাকলো, তারপরে ওকে আবার 6 মাস মতন আবার পাবে না কেউ ওখানে। এইরকম একটা ব্যাপার। বাপরে। হ্যাঁ, এইরকম ব্যাপার যে ওকে সত্যি আর পাওয়া যায় না। আর তার মাথাও মানে একদম ঠিক নেই। তা ওই রকম ভাবে থাকলে কি আর তার মাথা কি আর সে তারা তাদের বশে করে রেখে দেয়? তারা কি আর সে মাথা কি আর ঠিক রাখে? ঠিক রাখে না। আমরা জানতাম না যে এই বাড়িটার এরকম ধরনের হিস্ট্রি আছে। তা আমি নিজেও বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স। তা ওই বাড়িতে আমরা যেহেতু শীতকালের দিকে গেছিলাম, তখন কুকুর বাচ্চা পেয়েছে, মানে দেশি কুকুর। আমার মা একটা বাচ্চা কুকুরকে রেখেছিল, মানে তার নাম দিয়েছিল রকি। তো সেই কুকুরটাকে আমি পুষতাম। তখন তোমার বিয়ে দেওয়া হয়নি তখন। এবারে আমি যদিও বা মানে রান্না না করার ইচ্ছা হয়, তো এই কুকুরের জন্য আমার রান্না করতে হবে। মানে আর আমার মা ডিউটিতে চলে যেত। আর আমার মার এমন ডিউটি পড়তো, ধরো ডিসচার্জ যেহেতু মানে নার্সিং হোমে বা হসপিটালে, ওই জন্য রাত্রিবেলা নাইট ডিউটিও পড়তো। এইবারে তুমি ভাবো, আমি তো ওই যে আমি শুনেছি যে এত কিছু ঘটেছে, আর তারপরে আমি সেখানে একা একা আমি কি করে থাকি? কিন্তু কিচ্ছু করার নেই, তখন তোমার বিয়েও হয়নি। আমি তো একা একাই আমাকে থাকতে হবে রাত্রিবেলা। ডিভিডিতে মানে আমি ক্যাসেট চালিয়ে সারা রাত সেই বাংলা গানগুলো, জিতের আর দেবের যে ফিল্মের হয় ওই গানগুলো, মানে জাস্ট মানে গাক গাক করে চালিয়ে ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে থাকতাম আর লাইট জ্বালিয়ে শুয়ে থাকতাম। মানে কোনো রকমে চাইতাম যে রাত্রিটা কেটে যাক। আর বাইরে ওই যে আমার মা একটা কুকুর পুষেছিল, বাচ্চা কুকুর, ওই রকি, ওকে রাখতাম। মানে বলে না যে কুকুর মানে কুকুর বেড়াল এরা থাকলে মানে অশুভ জিনিসগুলো মানে ওরা দেখতে পায় বা ওদের কাছাকাছি আসে না, বলে তো। মানে ওই সাহসে তখন থাকতাম ওই রকম। তারপরেতে আর কি বলবো, এইরকম হতে হতে আমার সেই ভয় করতে আরম্ভ করলো। তারপরেতে তো আমার বিয়েও হয়ে গেল। আর তারপরেতে মানে ওই বাড়িটা তারপরেতে ছেড়ে দেওয়া হলো, কিন্তু ওই বাড়িটার এইরকম ব্যাড রেকর্ড আছে। আচ্ছা, জানি না। আর তারপরে আর আমরা বাড়িটা ছেড়ে দেওয়ার পরে না, যেহেতু ওদিকটা পুরো অন্ধকার হয়ে যাবে, তো আমরা থাকছি না বলে ওই দিকটাতে যারা আমাদের ওই পাশে যারা মানে বাগানটা প্রথম শুরু হওয়ার মুখেও যারা মানে ভাড়ায় থাকতো, তারাও কিন্তু ওই বাড়িটা তখন ছেড়ে দিল। ওরা বুঝলো যে না, ওরাও কিছু এক্সপিরিয়েন্স করেছে, ওদেরও অসুবিধা হতো। ওরাও মানে রাত্রের বেলা ওরকম মানে ওয়াশরুমটা বাইরের দিকে ছিল, কলটা বাইরের দিকে ছিল, ওদেরও অসুবিধা হতো। ওই জন্য ওরাও তখন ছেড়ে দিয়েছিল ওই বাড়িটা। তা আমরা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা ছেড়ে দিয়েছিল। মানে ভয় করবে না ওইরকম একটা বাড়িতে মানুষের থাকতে? আর তারপরে তারা সবকিছু জেনে গেছে, শুনে নিয়েছে, আমরাও জেনেছি, ওরাও শুনেছে, তারপরে কি আর কেউ থাকতে পারে? তা এই জন্য ওই বাড়িটা তখন ছেড়ে দেওয়া হলো। তা এইরকম মানে বিশাল ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে। মানে তুমি জেনে গেছো একটা কোনো বাড়ি সম্পর্কে যে এরকম, আর তারপরে যদি তোমাকে সেখানে থাকতে হয় তাহলে ভয় লাগবেই অবভিয়াসলি। তারপরে হ্যাঁ বলো। সেটাই, মানে অবাক লাগছে আমার সব থেকে বেশি যে এরকম 6 মাস 7 মাস গায়েব হয়ে যেত, আবার আসতো। হ্যাঁ, এইরকম আমরা নিজেরাও জানি। ওইরকম আমরা নিজেরা কথা বলে দেখেছি। আমরা ওই কাকুর বাড়িতে ওখানে ওদের মানে ওদের বাগানের ওপাশ দিয়ে যখন দিনের বেলায় যেতাম, ওইখানে মাঠের ওধারে গিয়ে কথা বলে আমার মাও কথা বলে জেনেছে। বলছে হ্যাঁ, আমার মেয়ে এখন নেই বাড়িতে। ওর যদি কখনো 6 মাস 7 মাস পরে মনে হয় আসে, 10 মাস একদিন মানে 1 মাস বা 10 দিন এরকম থাকবে, তারপরে আর ওকে আবার পাওয়া যায় না। এইরকম আমাদের নিজেদের চোখে দেখা এইরকম। হ্যাঁ, মানে তার বিয়েও হতে দেয়নি, মানে ওকে নিয়ে চলে যায়, ওকে নিয়েই থাকে। এই হলো ব্যাপার। বুঝেছি না, আমি এটা তো শুনেছি যে জিনেদের সাথে নাকি ঘর করে তাদের বেবিও হয় এরকম। হ্যাঁ, এইরকম। কিন্তু আমরা কোনোদিনও এগুলো জানতাম না। আমরা ওই বাড়িতে থাকার পরে তখন জেনেছি। আমরা ওগুলো জানতাম না যে ওই রকমও হয়। মানে ধরে কাউকে হয়তো ছাড়িয়ে নেয়, ওরা হয়তো কোথাও ছাড়াতে পারেনি, বা ওরা হয়তো চেষ্টা করেছে, হয়তো পাওয়ারফুল এমন কিছুতে ধরেছে যে ছেড়ে যাবে না, তাই জন্য ওকে ছাড়াতে পারেনি। আর
তো ওই মেয়েটার ওই রকম হয়েছে। তো সেই জন্য তারপরে আমার মা আবার ভয়ে আবার বাড়ি আবার চেঞ্জ করে ফেললো, আর আমরা আসার পরে আবার ওরাও, যারা ওখানে ভাড়া ছিল তারাও চেঞ্জ করে ফেললো বাড়ি। স্বাভাবিক না, মানে এরকম জানার পরে কে সাহস করে থাকবে? হ্যাঁ, জানার পরে আর কেউ থাকতে পারে না, ভয়। তা ওরা যাকে ভাড়া দেয় না তাকে তো বলে না যে এইরকম এইরকম হিস্ট্রি আছে, তাহলে তো তারা ভয়ে থাকতে পারবে না, না আবার বাড়িটা নেবেও না ভাড়া। তা এসে লোকে এক্সপিরিয়েন্স করে, তারপরে লোকে প্রশ্ন করে, তখন বলে, তারপরে তারা ছেড়ে দেয়, ভয় থাকতে পারে না। তা আরো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আরো তোমাকে আরেকটা ঘটনা আমি তোমাকে বলি। তারপরে আমি তোমাকে এইটা কত সালের আরেকটা মানে ঘটনা আমি তোমাকে বলছি, যে সেটা হলো 2015 সালের কথা। দত্তপুকুরে, হ্যাঁ দত্তপুকুরে 3 নম্বর রেলগেটের কাছে একটা বাড়ি আছে, সেটা হলো 5 কাঠা জায়গার উপরে বাড়িটা। আর বাড়িটা পাকা বাড়ি, কিন্তু ওপরে অবশ্য ছাদ দেয়া না, অ্যাসবেস্টস দেয়া। 2টো রুম রয়েছে, বারান্দা রয়েছে, তাছাড়া এমনি আরেকটা রুম রয়েছে। হ্যাঁ, এইরকম রয়েছে, মানে বড়। আমরা দেখলাম যে না, বেশ ভালো আছে, অনেকটা জায়গা আছে বাড়িটা, সামনের দিকে ভালো উঠোন রয়েছে, মেলা টেলা যাবে। তো বাড়িটা ভাড়া নেওয়া হলো। বাড়িটা ভাড়া নেওয়ার সময়, আর তখন আমার মেয়ে ছোট রয়েছে। আমার মেয়ের তখন ওই 3.5 বছর এইরকম বয়স, 3.5, হ্যাঁ 4 বছরও হয়নি, তখন 3.5 বছর বয়স। আর তখন না আমাদের ঘরে, প্রত্যেকের ঘরেই ধরো মানে লক্ষ্মী ঠাকুর পেতে পুজো করে সেবা দেওয়া হয়, সেই রকমটা তখন পাতা হয়েছিল না। আমাদের যেহেতু ভাড়ায় ঘর ছিল, অতটা জায়গা ছিল না, এমনি ঠাকুরের উদ্দেশ্যে ধূপ ধুনো দেওয়া হতো। কিন্তু আমার দিদা যেহেতু আমার মাকে বলেছিল যে ঠাকুর কিনে, মানে পিতলের ঠাকুর কিনে প্রতিষ্ঠা করবি, ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে তাহলে ইয়ে করবি। তো যাই হোক, তখন ওই বাড়িটা ওইরকম একটু বেশি জায়গা পাওয়া গেল বলে আমার মা মনে করলো যে ঠিক আছে, আমি তাহলে এখন ঠাকুর কিনে ব্রাহ্মণ ডেকে, লক্ষ্মী পুজোর দিন আর কি, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণ ডেকে পুজো টুজো করলো। তারপরে আমি এবার ওই যে বাড়িটার কথা এখন বলছি, সেই বাড়িতে থাকালীন সময় আমি এবার শিব ঠাকুর পাতলাম। তখন আমি আবার হনুমান চালিসা এই সমস্ত পাঠ করতাম, সমস্ত কিছু ঠাকুরের মন্ত্র। আমার মা মানে একবেলা সেবা দিত, তারপরে সন্ধে দিত, সমস্ত কিছু দিত। কিন্তু যখন ওই বাড়িটায় যাওয়ার প্রথম আমরা গেছিলাম, ওই বাড়িটা আমরা অক্টোবর মাসে, মানে ঠিক পুজোটা শুরু হওয়ার আগেই গেছিলাম। তখন তো কোজাগরি লক্ষ্মী পুজো তো আসেনি, তখন সেই 15 দিন তো তখন তো ঠাকুর পাতা হয়েছিল না তখন। তখনের সময় আমার সাথে কিছু ক্রিপি এক্সপিরিয়েন্স হয়, যেগুলো মানে আমি গেছি ফার্স্ট, সেকেন্ড দিন আমাদের ওইখানে কলপাটটা বিশাল বড় ছিল, মানে সিমেন্ট করা, ভালো, কোনো পিছল নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর। কোথাও কোনো হাওয়া চলছে না। আমার পেছনেই তখন একটু সন্ধে হব এইরকম সময় হয়েছে, দুম করে একটা হাওয়া এলো, আর আমি মানে একদম পুরো মুখ থুবড়ে উল্টে পড়ে গেলাম। আমি তো কিছু বুঝলামই না, না আমার মাথা ঘুরেছে, না আমার স্লিপ কেটেছে, না আমার কিছু হয়েছে, কিন্তু আমি উল্টে পড়ে গেলাম হঠাৎ করে। মানে ধাক্কা দিয়েছে এমন মনে হয়নি? হ্যাঁ, না, কেউ ধাক্কা তো দেবে না, কেউ মানে আমার মাও তো ঘরে, আর আমার বাচ্চাও তো তখন ছোট, ঘরে কেউ কোথাও নেই যে ধাক্কা মারবে। তো হঠাৎ করে এরকম পড়ে গেলাম কেন, আমি তো কিছু বুঝলাম না। আমি মাকে বললাম, যাই হোক মা, আমাকে বিশাল জোর একটা, আমার পেছনে একটা হাওয়া এলো আর আমি দুম করে পড়ে গেলাম, কি হলো আমি কিছু বুঝলাম না, তখন বুঝলাম না। তারপরেতে যে কদিন, ওই 15 দিনের মধ্যে যখন আমার মেয়েটাও তখন একটু একটু মানে কথাবার্তা তো ভালোই বলতে পারে, এবারে যখন ও ঘুমোচ্ছে বা আমি ঘুমোচ্ছি, দেখছি মানে ঘুমের মধ্যে দেখছি 2টো কঙ্কাল খালি দেখছি, বলে এখানে আসছিস কেন, যা এই বাড়ির থেকে চলে যা, এখানে থাকবি না, চলে যা। আবার এইরকম সেম স্বপ্ন আমার মেয়েও দেখেছে। তো তখন বলতে পারতো কথাবার্তা, 3.5 বছর বয়স হয়ে গেছিল। ও বলতো যে মা, আমি রাত্রেবেলা ভয় পাচ্ছি, মানে দেখতাম যে মেয়ে কেঁপে কেঁপে উঠছে বা ভয় পাচ্ছে, বলতাম যে কি হয়েছে, বলতো যে এরকম দেখছি, আমাকে কেউ বলছে চলে যেতে এখান থেকে। তা আমরা এগুলো বুঝতে পারতাম না তখন। যাই হোক, তারপরে তো ঠাকুর পূজা করা হলো, প্রতিষ্ঠা করা হলো, ঠাকুরের মানে সেবা দেয়া হতো, ঠাকুরকে সন্ধে দেওয়া হতো, শঙ্খ বাজানো হতো, আমি হনুমান চালিসার পাঠ করতাম।
তখন এইগুলো কিন্তু আমাদের ওই বাড়িতে সবসময় একটা ফিল হতো, একটা ভয় লাগতো। মানে আমরা কি করতাম বলতো, মানে ধরো উঠোনে একটা বড় লাইট জ্বালিয়ে রেখে দিতাম, তারপরে কলপাড়ের ওদিকে, বাথরুমের ওদিকে সবসময় একটা লাইট জ্বালিয়ে রেখে দিতাম। মানে তখনও তো আমার মা মাঝে মাঝে ডিউটিতে এবারে যেতে, এবারে মেয়েকে নিয়ে থাকতাম। কিন্তু আর আমি তো বলেছি যে আমার শ্বশুর বাড়িতে আমি সবসময় থাকতাম না, ঠিক আছে। এবারে আমার হাজবেন্ড মাঝে মধ্যে আসতো, আর তখন কি হতো, আমার ভয় লাগতো। মানে আমার মনে হতো যে আমি মেয়েকে নিয়ে ঘরের মধ্যে আছি, মানে তালা মারা আছে, কেউই এসে হয়তো ডাকলো না, কিন্তু মনে হলো যেন কেউ হয়তো এসে ডাকলো। আমি সোনামাকে বলছি, মানে আমার মেয়েকে বলছি, হয়তো তো দিদুমা এসছে, হয়তো ডাকছে, দেখি না, গিয়ে দেখি না কেউ আসেনি, কেউই ডাকছে না, কিন্তু মনে হচ্ছে না কেউ ডাকলো। হ্যাঁ, তারপরে যে আহ মানে গ্রিলে তো তালা মারা রয়েছে, তালা মারা থাকলে গ্রিলটাকে এদিক ওদিক করবে কি করে, কিন্তু বাইরের দিকে একটা গ্রিল ছিল, কিন্তু সেই গ্রিলটারও আওয়াজ পেতাম। মাঝে মধ্যে মনে হতো যে কেউ হয়তো এসছে, কেউ হয়তো গ্রিল ধরে নাড়াচ্ছে, কিন্তু গিয়ে দেখতাম যে না, এইরকম কেউই আসেনি। তা আমরা এইগুলো তখন অনেক দিন ধরে আমরা এগুলো বুঝতে পারতাম না। এবারে আমরা ওখানে 10 মাস থেকে, 10 মাস থাকার পরে যখন আমরা বাড়িটা যখন খালি করছি, তখন মানে বাড়িতে অনেক জিনিসপত্র তো, তো একদিনে বাড়ি তো খালি করা সম্ভব হয় না। মানে অর্ধেক মাল নিয়ে যাওয়া হচ্ছে, কিছু জিনিসপত্র রয়েছে। তো তখন আমার ওই দাদু যিনি বলি, তা উনি এসে সেই দিনকার ওই বাড়ি পাহারা দেওয়ার জন্য যে কিছু মালপত্র যখন রয়েছে তখন থেকেছিল। আর তখন যেহেতু মানে কিছু দিকের বাল্ব বা কিছু দিকের লাইট খুলে নিয়ে আসা হয়েছিল নতুন বাড়িতে, তো তাই জন্য কিছু জায়গা অন্ধকার হয়েছে। তখন উনি কিন্তু ওটা মানে ফিল করেছেন যে রাত্রের বেলাতে মাঝে মধ্যেই গ্রিলে আওয়াজ হচ্ছে, গ্রিলে আওয়াজ হচ্ছে, কেউ গ্রিল হয়তো এদিক থেকে ওদিক করছে, মানে গ্রিলের যেখানে লক করা যায় সেই জায়গাটা। তো তারপরে আমাদেরকে বলেছে পরের দিনে। আর পরের দিন যখন আমার মা যখন লাস্ট টাইম যখন মালপত্র যখন নিয়ে আসছে, তখন আমার মাকে বলছে যে পাড়ার থেকে, পাড়ার যাদের দোকান থেকে জিনিসপত্র কিনতে, আমার মাকে বলছে বৌদি এবারে তো আপনি থাকতে পারলেন, কোনো সমস্যা হয়নি। মা বলছে কেন, কি হবে বলুন আপনি। বলছে না, জানেন তো ওই বাড়িতে না, ওই বাড়িতে যে ওই বাড়িটা না অনেক হাত বদল হয় না, তবে আপনার বাড়িওয়ালার কাছে বিক্রি হয়েছে। মানে আমাদের বাড়িওয়ালারা পাশের দোতলা কয়েকটা প্লট ছেড়ে দোতলা বাড়িতে থাকতো, ওই বাড়িটা কিনেছিল। হচ্ছে অনেক হাত বিক্রি হয়ে মানে বিক্রি হয়েছে, অনেক হাত হয়ে তবে বিক্রি হয়েছে বাড়িটা। বাড়িটা জানেন তো যারা তৈরি করেছিল, যারা অ্যাকচুয়ালি মানে মেন প্রথম থেকে যারা ওনার ছিল, তো তাদের একটা ছেলের বউ ছিল আর তার শ্বশুর ছিল। যে ছেলের বউটা ভালো ছিল না, মানে বিভিন্ন সময় মানে শ্বশুরকে জ্বালাতন করতো, অনেক কথাবার্তা শোনাতো, বা কোনো অত্যাচার করতো, কোনো অশান্তি করতো। তো সেইটা উনি সহ্য করতে না পেরে ওই পাশে যে একটা আম গাছ ছিল, আমরাও জানি একটা আম গাছ ছিল ওই ওই উঠোনের একটা ধারে, তো বলছে ওই আম গাছটা না উনি সুইসাইড করেছিলেন, গলায় দড়ি দিয়েছিলেন। যে সেই জন্য তারপর থেকে মানে ওই বাড়িটায় মানে বলছে যে পাড়ার ছেলেরা যদি মানে তখন তো যদি আলো টালো না জ্বালিয়ে এমনি যদি সন্ধ্যের সময় মনে করবে যে অতখানি উঠোন রয়েছে, ফাঁকা রয়েছে, যদি ক্যারাম বোর্ড খেলতে যায়, বা যদি মনে করে যে একটু কক ব্যাট এগুলো খেলবে, শীতকালে ব্যাডমিন্টন খেলে, বলছে সব ওদের উল্টে দিত। ক্যারাম বোর্ড রাখলে ক্যারাম বোর্ড সব উল্টে দিত, সবকিছু গুটি টুটি সব ছড়িয়ে এদিক ওদিক চলে যেত। ওরা ভয়েতে আর ওরা খেলতে আসতে পারতো না। কিন্তু আমরা যখন ভাড়ায় ছিলাম তখন ওরা শীতকালে দেখেছি বেশ হ্যালোজেন লাইট জ্বালিয়ে, বলছে আপনারা ছিলেন বলে তাই কোনো সমস্যা হয়নি বলে, তখন মানে আপনারা যেহেতু ঘরে ঠাকুর পূজা দিতে নিয়ে করতেন, তাই জন্য সেই সাহসে ওরা তখন হ্যালোজেন লাইট জ্বালিয়ে তখন ওরা ওই ক্যারাম ট্যারাম খেলতো পাড়ার ছেলেরা, তারপরে ওই ব্যাডমিন্টন এগুলো খেলতো শীতকালে। বলছে তাই জন্য খেলতে আসতে, নাহলে এতদিন ধরে ওরা খেলতে গেলে ওরা খেলতে যেতে পারতো না, এইরকম হতো। আমার মা বলছে যে ও তাই জন্য আমার মেয়ে আর নাতনি তাহলে এরকম স্বপ্ন দেখতো, বা আমরাও এরকম বুঝেছি যে অনেক সময় দরজায় এরকম আওয়াজ হতো, কিন্তু আমরা তো বুঝতে পারতাম না যে কেন, কোন কারণে হচ্ছে। তা এখন আপনি বললেন, আমি তাই জন্য বুঝলাম যে তাহলে এই বাড়িতে একটা সমস্যা রয়েছে, এই কারণে আমাদের সাথে এরকম হয়েছে। তারপরেতে মানে আমরা যখন বাড়িতে যখন ভাড়া যখন ছেড়ে দিই, মানে ওই বাড়িটায় বেসিক্যালি মানে এমনই মানে অভিশপ্ত হয়ে গেছে যে কেউ মানে মনে হয় ভালো মতন শান্তিতে থাকতে পারবে না। আমরা ছেড়ে দেওয়ার পরে
মানে দুজন ভাই আর একজন ভাইয়ের তার মধ্যে বিয়ে হয়ে গেছে, মানে তার দাদার বিয়ে হয়ে গেছে। এরকম দুই ভাই বাড়িটা ভাড়া নিয়েছিল, তার বৌদি ছিল। মানে সামহাও যে কোনো কারণে হোক, কয়েক মাস কারণে বাড়ি ভাড়া নেওয়ার কয়েক মাস পরে, হ্যাঁ মানে মধ্যে তাদের মধ্যে কোনো একটা ঝামেলাঝাটি অশান্তি হয়। আর দাদার বউ কি মানে কোনোভাবে গায়ে আগুন লেগে যায় স্টোভ থেকে, না গায়ে আগুন নিজে লাগায়, যাই হোক যে কোনো ভাবে হোক সে মানে পুড়ে গেছিল। আর তারপরে তার জন্য মানে পুলিশও এসেছিল বাড়িতে। মানে যেভাবেই হোক বোঝা যাচ্ছে যে বাড়িটা একটু শান্তিতে থাকতে পারবে না বেসিক্যালি। হ্যাঁ, তারপরে তারাও আর কি ভাড়া ছেড়ে দেয় ওই বাড়িটা। আর তারপরে আমরা যে কাকুর কাছ থেকে ভাড়া নিয়েছিলাম, মানে যে জেঠুর কাছ থেকে আর কি ভাড়া নিয়েছিলাম, সেই জেঠু আবার অন্য কাউকে মানে বিক্রি করে দেয় বাড়িটা। মানে বাড়িটার দুর্নাম মানে ছড়িয়ে গেছে, মানে যারা জানে না তারা গিয়ে থাকতো, কিন্তু বাড়িটার মানে বদনামটা যে হয়েছে, বাড়িটার বদনামটা ছড়িয়ে গেছে। ওই জন্য উনি আর রাখলেন না, উনি আবার বিক্রি করে দিলেন। মানে এরকম হাত ঘুরছে খালি বাড়িটা। এবার বলো, এই বাড়িটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো তুমি। না, বোঝাই যাচ্ছে যে মানে বাড়িটা হন্টেড, সেটা তো ক্লিয়ার হয়ে গেল। হন্টেড বাড়িটা, আর আমরাও তো জানি না, বা কেউ তো কখনো এইরকম করেনি যে না বাড়িটায় যে যারা কিনছে, ওনার যারা হচ্ছে, যে তারা কাউকে দিয়ে পুজো পাঠ করিয়ে যে এইটা যে মানে দোষটা কাটাবে বা দূর করবে। ভাড়াটিয়ারা তো আর এগুলো করতে যাবে না বলো, তারা তো জানেই না বেসিক্যালি। তো আমরাও যখন ভাড়া নিয়েছি আমরাও জানতাম না, আমাদের পরেও যারা ভাড়া নিয়েছে তারাও জানতো না, নাহলে আর এরকম দুর্ঘটনাগুলো ঘটতো না বা সমস্যা হতো না। কেনই বা নিতে যাবে জেনে শুনে মানুষ? হ্যাঁ, জেনে শুনে কেউ তো নিতেও যাবে না। মানে সবাই এরকম বিক্রি করছে, কিন্তু বাড়িটার দোষটা কেউ কাটাচ্ছে না, বিক্রি খালি করছে। তা আমার যেরকম স্বপ্নে দেখেছি দুটো, তাহলে মনে হয় যে উনি আর ওনার ওয়াইফের হয়তো কঙ্কাল মানে ওরা রয়েছে, খালি একজনের নেই। যেহেতু দুজন বলতো চলে যা, কেন আছে চলে যা এই বাড়ির থেকে, এইরকম মানে এরকম স্বপ্ন হামেশাই দেখতাম আর ভয় পেয়ে উঠতাম, আমিও আর আমার মেয়ে এই একই স্বপ্ন দেখতাম। এইরকম হয়েছিল, মানে এইরকম ভাবে একটা বাড়ি মানে কি বলবো হন্টেড হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। তাহলে যা বুঝতে পারছি সে বাড়িতে পরে কেউ আর টিকতে পারেনি। না, পরে টিকতে পারে, এই যে পরে যদি কেউ থাকতে যায় তাদের সাথে ওই কি দুর্ঘটনাগুলো ঘটে, বুঝতে পেরেছো? তা আরো একটা ঘটনা, মানে সেটা হলো 2018 সালে দত্তপুকুরেরই ঘটনা। তা আমাদের 2 নম্বর রেলগেট থেকে কাছে, এটা বলে জুবলিঘাটার হাট বলে ওইখানে। তো ওইখানে সামনে বাড়িটা তো হন্টেড নয়, ঠিক আছে, বাড়িটা তো হন্টেড নয়, কিন্তু যে বাড়ির লোকের মানে যে বাড়ির মানে লোকেরা মানে যাদের কাছ থেকে ভাড়া নিয়েছিলাম, বাড়ির সেই জেঠু জেঠিমা, ওরা মানে বেসিক্যালি মানুষ হিসেবে ভালো ছিলেন না। মানে তারা নিজেদের ভাগনাদের ঠকিয়ে, নিজেদের লোককে ঠকিয়ে, মানে বেসিক্যালি ওই বাড়ির জায়গাটাও মনে হয় ঠকিয়ে মনে হয় নিয়েছিল, মানুষ হিসেবে ভালো ছিল না। আচ্ছা। হ্যাঁ, তার একটা ছেলে ছিল মানে নর্মাল মতন, মানে অনেক বয়স, তার 45 বছর মতন বয়স, কিন্তু আর তার মেয়ে ছিল, মানে মেয়েরও আবার বড় মেয়ে ছিল আমার মতনই। আবার পরে আবার বিয়ে হয়। তারপরে আমরা যখন ওই বাড়িতে যখন 2 বছর মতন ভাড়া থাকার পর, মানে যে জেঠু জেঠিমার কথা বলছি, ওই জেঠুর আর কি খুব শরীর অসুস্থ হয়। আর তারপরে ওনার এমন কন্ডিশন হয় যে ওনাকে তারপরে হসপিটালে ভর্তি করে, কি বুকে ব্যথা হয়েছিল না কি একটা হয়েছিল এরকম, মানে হসপিটালে ভর্তি করে। যেই দিনে রাতের বেলা হসপিটালে ভর্তি করে সেই দিনই উনি এক্সপায়ার করেন। তারপরে তো যথারীতি সকালবেলায় ডেড বডি আনা হয়, করা হয়। আর আমাদের সামনে আবার সেই শ্মশান রয়েছে, এখানে বললেন সবাই বুঝবে, এখানে দত্তপুর এলাকার লোকের জুবলিঘাটার শ্মশান, মানে হাটের কাছেই রয়েছে। এবারে সেইখানে তো ওইসব কাজ বাজ করা হয়। তারপরে তো সবাইকে যেরকম হয় না যে ওই শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তারপরে একদিন সেই আস্পন্ন হয়, তখন লোকজন বলে, আমাদেরকেও বলেছিল, তো যা হয়েছিল। যাই হোক,
কিন্তু উনি মনে হয় বাড়ির মানে সাধ্য শান্তি হয়ে গেল, তখনও তো 1 বছর হয়নি, মানে রিসেন্ট ঘটনাটা ঘটেছে। মানে বাড়ির মা মনে হয় কাটিয়ে মনে হয় যেতে পারেনি। হুম আর ওই যে আমাদের কাছ থেকে ভাড়া নিত আর জেঠিমা ইলেকট্রিক বিল নিত, হুম কোনো কারণে আমার মায়ের মনে হয় 300 টাকা বলেছিল, যে আমার ওই জেঠিমাকে বলেছিল যে আমার 300 টাকাটা এখন কম পড়ছে, আমি 300 টাকা আপনাকে পরে দিয়ে দেবো, এইরকম একটা বলেছিল। হুম। আর একদিন আমাদের ওই বাড়িটায় একটা বড় ঘর আমাদের ছিল, মানে ওদের ওদের সাথেই ঘর, তাদেরই বাড়ি, ওদের সাথেই ঘর বারান্দা লাগানো ছিল, কিন্তু ওদের এন্ট্রান্সটা সামনের দিক থেকে ছিল, হাটের ওই দিক থেকে ছিল, মানে আমাদের বাড়ির সামনে একদম হাট বসে যায়, দোকানপাট সব। আচ্ছা আর আমাদের ছিল উঠোনের দিকটা দিয়ে এন্ট্রান্স এক্সিট ছিল, উঠোনের পোর্শনটা দিয়ে অপোজিট সাইডে। আর ওইখানে একটা রান্নাঘর মতন আমাদের করা ছিল একসাথে অ্যাটাচ, সেইটাও অ্যাসবেস্টস দিয়ে, আর ঘরটা ছিল ছাতে, মানে একসাথে জোড়ানো সব, ওয়াশরুম টোয়াশরুম একসাথে ছিল। কিন্তু ওই যেহেতু আমার মা বারান্দাটাতেই রান্না করতো, আর ওই রান্নাঘরটা জিনিসপত্র রেখেছিল, তো রান্নাঘরের জানলা একদিন খোলা ছিল, আমার একদিন টাকা গুনছিল, এরকম 2200 2300 বা এরকম কিছু একটা টাকা গুনছিল। হুম। হুম তো গুনছে 2200 2300 টাকা, হঠাৎ করে দেখে যে মানে 100 টাকা করে নো, হ্যাঁ, হঠাৎ করে দেখে যে তিনটে 100 টাকা আর নেই, মানে যদি মাটিতেও পড়ে তো সামনেই পড়বে, এমন কিছু ওই ঘরে নেই যে খুঁজে পাবে না, আর খুব ছোট্ট ঘরটা, আর কোথাও হারিয়েও যাবে না, আর এমনও নয় যে জানলা দিয়ে এত জোরে হাওয়া আসছে যে উড়ে চলে যাবে, সেটাও না, হাতে গুনছে, হাতে ধরে রেখে, হাতে গুনতে গুনতে প্রথমে গুনলো ঠিক 2200, পরে দেখছে 2200 বা 2300 এরম একটা কিছু, পরে দেখছে আর 3টে নোট নেই, মানে আরেক সেকেন্ড টাইম যখন গুনতে যাচ্ছে। তো তখন সেই আমাদের এখানে সেই একজন দাদা আছে, সে ওই পুজো পাঠ করে, অনেক কিছু জানে, তখন সেই দাদাটাকে বলেছিল মা, ওরা ব্রাহ্মণ, ওরা বলেছিল যে কাকিমা কিছু একটা বলেছিল, শিব ঠাকুরে বা কোনো ঠাকুরের উদ্দেশ্য করে কিছু একটা বলেছিল, আমার মায়ের আঁচলে একটা গিরো মেরে রাখতে বলেছিল, যে কিছু একটা নিয়ম করে যে গিট মেরে রাখো, তুমি এই টাকাটা পরে তুমি পেয়ে যাবে। সত্যি আমার মা ওইরকম, হ্যাঁ, শিব ঠাকুর এতে করে বলেছিল যে ঠাকুরের কিছু একটা করে বলেছিল, ঠাকুরকে বলে একটা গেরো মেরে রাখতে, আসলে আমার মা সেটা গিট মেরে রেখেছিল। তারপরে সত্যি সত্যি কিছুদিন পরে ওই ওই ঘরেতেই মানে 3টে নোট খুঁজে পায়, মানে আমরা তখন বুঝতে পারি, আর মাঝে মধ্যেই আমাদের ওই যে গ্রিলটা মনে হয় যে কেউ খুলে যাচ্ছে, কেউ মনে হচ্ছে খুলে আসছে, মানে আমরা তখন বুঝতে পারি যে ওই জেঠু তো মারা গেছিলেন, কিন্তু ওনার বউ ওই যে 300 টাকা যে পেতো না আমাদের কাছে, মানে প্রত্যেক মাসে তো ভাড়া ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে, কিন্তু ওই 300 টাকা যেহেতু পেতো, ওই মানে পুরো 300 টাকাই হারাইছিল, আমাদের হারিয়ে গিয়েছিল। আবার 300 টাকা ওইরকম করার জন্য, মানে ওরকম যদি না করতো তাহলে আর কখনো হয়তো পেতো না, মানে ওই উধাও করে দিয়েছিল, বুঝতে পেরেছো কিরকম ব্যাপার। মানে তখন তো সবে সবে সদ্য 1 মাস 2 মাস এরকম হয়েছে, তো মানে উনি বাড়ির মায়া কাটিয়ে যায়নি, অনেকের তো 1 বছর হয়ে গেল মানে মায়া কাটিয়ে যায় না, সেই বলে যে গয়ায় গিয়ে যদি পিণ্ডে দান করে তবে যায়, বুঝতে পেরেছো। তো সেই রকম, আর তখন তো সবে সদ্য আর ওনার সেই বাড়ির প্রতি সেই মানে মায়া রয়েছে ওই রকম, তা সেই জন্য আবার যে মনে করছে যে আমার বউকে তাহলে 300 টাকাটা দেয়নি, মানে পুরো 300 টাকাই হারিয়েছে, আর যদি ওরকম না করতো তাহলে পেতও না, ওই নিয়মটা না করলে, তারপরে আবার পেয়ে গেছে, যে অতদিন পরে ওইরকম পায়, ওরকম ও ঘরেরই ওরকম, তখন মাটি দেখলো, সব জায়গায় দেখলো, কোথাও খুঁজে পেলো না, হঠাৎ করে খুঁজে পেলো, এগুলো একদম অদ্ভুত রকমের না, অদ্ভুত রকমের, আর ঠিক যেটা পেতো সেরকমই হারিয়েছিল, পরে তো ওনার বউকে দিয়ে দিয়েছে। অদ্ভুত না, মানে অবিশ্বাস্য বিষয়। হ্যাঁ, অবিশ্বাস্য, আমরা ভাবছি যে মানে একদম মাটিতে পড়েও নি, কোথাও না, আর যে ওই নিয়মটা করলো ঠাকুরের কাছে, তারপরে ঠিক পেয়ে গেল, কিছুদিন পরে তারপরে পেয়ে গেল ওই 300 টাকা, আর গুনে গুনে 300 টাকার নোট, মানে 100 টাকা করে 300 টাকাই হারিয়েছিল, যেহেতু ওনার বউ 300 টাকাই পেত, মানে এমনই যে বউকে দিতে দেরি হয়েছে, টাকাটা উধাও হয়ে গেছে, এইরকম। মানে আমরা ভাবছি যে বাবা কি অবিশ্বাস্য ব্যাপার, যে বলার না, আমাদের মানে এইরকম দেখিনি, এইরকম একদম অদ্ভুত রকমের। তারপরে ওই বাড়ির সামনে দিয়ে আরো একটা বাড়ি আছে, হ্যাঁ, সেইখানে মানে ওনার মানে যে বয়স্ক মহিলা থাকতেন, মানে অনেক বয়স, মানে কত হবে 75 75 হয়ে যাবে হয়তো,
হুম। তার মানে তার তার মানে ছেলে মারা গেছিল, তার বিধবা মানে বউ, মানে ছেলের বউ থাকতো ছেলেকে নিয়ে। তো কিছুদিন পরে ওই আমাদের ওই যে বাড়িতে আমরা থাকতাম, যে বাড়ির এরকম ঘটনাটা বললাম, এইটা তো একটা গেল মানে কৃপি ঘটনা। তো সেই বাড়ির সামনে দিয়ে সামনে যে বাড়িটা ছিল আমাদের, মানে উঠোনের সামনে দিয়ে যে বাড়িটা ছিল ঠিক বাঁ হাতের দিকে একটুখানি গিয়ে, সেই বাড়ির মানে ওই বয়স্ক যিনি ছিলেন ভদ্রমহিলা, উনিও মানে গত হলেন, ঠিক আছে। কিন্তু উনিও বাড়ির মায়া কাটাতে যেতে পারেননি, মানে একদিন ঠিক আচ্ছা মতন মানে সামনের দিক থেকে মনে হলো যে ওই রকমই কিছু একটা, মানে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে, মানে ওই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে ওই মানে ঠিক চলে গেল, আর ঠিক আওয়াজ করে, বুঝতে পেরেছো? মানে এইরকম ভাবে মানে বাড়ির মানে তখন হয়েছে সাধ্য শান্তি হয়েছে, কিন্তু বাড়ির মায়া কাটিয়ে যেতে পারিনি। মানে তারপরে ওই জেঠুটার জন্য আর ওই যে সামনের বাড়িতে যিনি মারা গেলেন, মানে ওনার জন্য, মানে ওই দুজনের জন্য না ওইখান জায়গাটা না মানে সত্যিকারের মানে চলাফেরা করতে ভয় করে একদম। মানে তখন আমরা যতদিন ধরে থাকতাম, এইদিকে বাড়ি হচ্ছে ওদিকে বাড়ি হচ্ছে, কিন্তু ঠিক বোঝা যেত যে আছে মানে কোনো কিছুর একটা প্রেজেন্স, মানে উপস্থিতি আছে, যে এইদিকে এই বাড়ির প্রতি ওনার, আর ওইদিকে ওনার নিজের ওইদিকে ওই যে ভদ্রমহিলা যিনি মারা গেছিলেন ওনার মানে যাতায়াত করছে বা এরকম ঠিক বোঝা যেত। মানে ওই রাস্তাটা ওই আমাদের ওই গলির রাস্তাটা না মানে কি বলবো হন্টেড মতন হয়ে গেছিল গলির রাস্তাটা, মানে যাতায়াত করতে ভয় লাগতো সবসময়। যেহেতু একটু সেমি টাউন, মানে মানুষের সবসময় মানে হাটের দিনটায় দোকানপাট বসতো, তখন আলো থাকতো, আর পরে অন্য সময় আলো থাকতো, খুব একটা বেশি তো আলো থাকতো না। এখন তো লাইট পোস্টে তো দেখো অনেকটা দূরে ছেড়ে ছেড়ে, তার মানে বেশ ভয় লাগতো তখন। আর একটা অন্ধকারাচ্ছন্ন একটা, হ্যাঁ, আর মানে বোঝা যেত যে ওরা মানে বাড়ির মায়া কাটাতে পারেনি একদম, মানে ওইখানের পরিবেশটা। তারপরে এখন শুনেছি সেই জেঠিমাও মানে যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম ওই জেঠিমাও মারা গেছে এখন, মানে আর ওরা সেই ছেলেকে দেখার জন্য কোন একটা লোক রেখে দিয়েছে। আর ওরা হ্যাঁ, আবার ওই জেঠিমার মেয়েও ক্যান্সারেতে মারা গেছে, আর তার নাতনির তো বিয়ে হয়ে গেছে। মানে এখন ওইদিকে আর আবার আমাদের ওই হাটের ওই দিকটা আবার একটা এমনি, আবার একটা টালির একটা এমনি বাড়ি আছে যেটাতে কেউ থাকে না। মানে ওই দিকটা এখন বলতে গেলে মানে কি বলবো, মানে ঢুকতে গেলে মানে মানুষের ভয় করবে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে এখনো। হ্যাঁ এখনো, আগে শুনেছিলাম যে আমরা চলে আসার পর একজনের ভাড়া থাকে, যখন ওই জেঠিমা বেঁচে ছিল, মানে আমরা যে বাড়িতে ভাড়ায় ছিলাম, জেঠু মারা যাওয়ার পর তারপরে জেঠিমা মারা যান, মানে এখনো ওদিকটা পুরো একদম অন্ধকার হয়ে থাকে। মানে লোকেদের যাদের বাড়ি আছে ওপাশ থেকে, তারা তো মানে ওদিকে হয়তো দূরে পোস্ট আছে আর তারা আলো জ্বালিয়ে যায়, কিন্তু আমরা যারা জানি আমরা বুঝতে পারি যে ওই দিকটা যেতে গেলে ভয় লাগবে, কেন কি আমরা মানে ওটাকে আমরা ফিল করেছি, বুঝতে পেরেছি, আমরা ওটা ফিল করেছি যে ওই জেঠুটারও এবং সামনে যে ভদ্রমহিলা মারা গেছেন আমরা ফিল করেছি, আমরা বুঝতে পেরেছি যে যাতায়াত করে চলাফেরা করে রাস্তা দিয়ে। বাপরে বাপ, মানে এগুলো যার সাথে হয় হ্যাঁ মানে গায়ে কাটা দিয়ে উঠবে, মানে আমাদের খুব ভয় লাগতো। তারপরে তো আমরা সে বাড়ি চেঞ্জ করে ফেলেছি। তো এইগুলো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথেই হয়েছে। বুঝেছি, মানে কি অবাক করা বিষয়। মানে প্রথমটা তো একদমই আমার অবিশ্বাস্য মানে লেগেছে, তার কারণ জিনিসটা শুনেছি, বাট মানে যখন জিনিস শোনা যায় না, যে তার প্রত্যক্ষদর্শী তার মুখ থেকে যখন শোনা হয়, সেটা একটা অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ, ওদের মেয়ে ওই রকম চলে যায় আবার ফেরত আসে, মানে কোথায় যায় সেটা কেউ জানে না। তো কোথায় যায় তাহলে সেই দিনের সাথেই থাকে বলতে হবে, তাছাড়া আর কোথায় যাবে? কারো বাড়িতে গিয়ে থাকলে বা কোথাও ইয়ে করলে তাহলে তো তাদের আত্মীয়রা বা বন্ধু বান্ধবরা ফেরত দিচ্ছে তাদের মেয়ে, এইরকম। আর তার মাথাও একদম পুরো মানে মাথাও আর ঠিক নেই তার। একটা মানুষ যদি ওইরকম থাকে তার কি আর মাথা ঠিক থাকবে? মাথা ওদের বসে থাকবে। মানে সব তিনটেই তোমার দত্তপুকুরের ওই বিভিন্ন মানে তিনবার যখন শিফট হয়েছে, এ ভাড়া বাড়ি থেকে ও ভাড়া বাড়ি, ও ভাড়া থেকে ও ভাড়া বাড়ি, সেইরকম। আর প্রত্যেকটা জায়গাতেই মানে প্রথম দুটো বাড়ি তো প্রথম থেকেই হন্টেড ছিল, প্রথম দুটো বাড়ি, আর পরেরটা তো হন্টেড ছিল না,
কিন্তু ওনারা মারা যাওয়ার পরে জায়গাটা হন্টেড হয়ে গেল। আচ্ছা, মানে কিরম একটা হয়ে গেল জায়গাটা। বুঝেছি। নাহলে প্রথমে তো সব ভালোই ছিল, হুম, ঠিকঠাকই ছিল, কিন্তু ওই যে কিছুদিনের মধ্যে মানে 2-3 মাসের মধ্যে দুটো ঘটনা যেটা ঘটলো, তারপরেই মানে ভয়ের একটা আতঙ্ক। তারপরে মানে আমাদের পুরো মানে বিশ্বাস করতেই হবে, মানে ওনার বউ পেত 300 টাকা, ওই জেঠিমা পেত, তার সাথে সাথে সেটা হারিয়ে গেল এবং পরে পাওয়া গেল। মানে আমরা একদম শিওর যে আছেই, একদম বুঝেছি। হুম, মানে এটা হতেই পারে না, শিওর আমরা। হুম, আর ওই গলিটা দিয়েও মানে ওইরকম খুটখুট করে ওই যিনি ভদ্রমহিলা করে গেছেন, মানে বোঝা যায় একটা জায়গা দেখবে, হুম, ওর একটা জায়গায় দেখবে কিছু থাকলে না একটা জায়গাটা কিরম একটা যেন অন্ধকারাচ্ছন্ন, কিরম একটা ভয় ভয় করবে, ভাল লাগবে, মানে নিজেরই মন থেকে ভয় করবে। আর একটা ভালো জায়গায় দেখবে একটা ভালো অনুভূতি আসে, একটা খারাপ জায়গায় না একটা খারাপ অনুভূতি আসে। হুম, যাই হোক, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, তুমি এরকম প্ল্যাটফর্ম দিয়েছো, আমিও চাই যে এই চ্যানেলটা তোমার আরো গ্রো করুক। হ্যাঁ, মানে সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছে, ভালো লাগছে। সেটাই তো আমাদের লক্ষ্য আর কি। লক্ষ্য যদি বলো তাহলে সেটাই, কারণ সেই ইয়ে নিয়েই তো মানে এই চ্যানেলটা তৈরি হয়েছিল, যারা সময় পায় না ঘটনা লেখার, ভৌতিক কথাতে দেবে এরকম কিছু, তারা যাতে খুব, আর অনেকে আছে যেটা আমি দেখেছি হয়তো লিখতে অতটা ভালো করে গুছিয়ে লিখতে পারে না, তারা হয়তো ভালো করে সুন্দর করে বলতে পারে, তো তাদের জন্য হ্যাঁ, লিখতে গেলে আবার অনেকটা টাইম লেগে যায়, এবং অনেকে লেখার অভ্যেস না থাকলে লেখাটা একটু মুশকিলই বলা চলে, একটু মুশকিল হয়। যাই হোক, সেই সব কথা মাথায় রেখে শুরু হয়েছিল, এই চলছে এখনো পর্যন্ত, জানি না কতদিন চালিয়ে যেতে পারবো। চলবে ভালোভাবেই চলবে। তোমার ফ্যামিলিতে সাবস্ক্রাইবারও বাড়ুক, আমরাও শুনি, সবাই শোনে, সবাই পছন্দ করে, আর তোমার ভয়েসটা ভীষণ ভালো। থ্যাংক ইউ। আর শ্রোতা বন্ধুদের কাছে আমি বলছি যে যদি আমার কোনো কথাবার্তায়, বা যেহেতু আমরা তো স্ক্রিপ্ট লিখে বলি না, তাহলে যদি কোনো দোষ ত্রুটি হয় তাহলে সেটা প্লিজ ক্ষমা করে দেবে। প্রফেশনাল তো কেউ না, সবাই নরমালি মানুষ, যে আমরা এটা নিয়ে সবসময় পড়ে আছি সেরকম তো বিষয় নেই না। আর যদি আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে আবার কমেন্টস করবেন, যাতে আমি আবার বলতে পারি। একদম। তাহলে শেষ করছি গো। হ্যাঁ, ওকে, গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা, তাদেরকে বলবো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।